হাই, আমি চিনি। আপনারা শুনছেন সাইয়ারা খানের লেখা প্রেমসুধার প্রথম পর্ব। বিপত্তিক এক পুরুষের সাথে নিজের বিয়ে ঠিক হয়েছে শোনা মাত্রই ফুঁসে উঠল পৌষ। আর যার সাথে বিয়ের কথা বলা হচ্ছে সেই পুরুষকে ভালোভাবেই চেনে সে। এলাকায় কে না জানে তার কথা। সারা এলাকা দাপিয়ে বেড়ানো এক চরিত্রহীন পুরুষ। স্ত্রী ছেড়ে যাওয়ার পর কাজের মেয়ের সাথেও এর সম্পর্ক আছে, এমন কত শত কথা শুনেছে পৌষ। জীবনে খুব সম্ভবত 3 কি 4 বার তাকে দেখেছে পৌষ, কিন্তু চেহারাটা এখনও মানুষপটে ঝাপসা। চেয়েও পুরো সুরতটা ঠাউর করতে অক্ষম হলো পৌষ। দাঁতে দাঁত পিষে শুধু তিরিক্ষি মেজাজের সহিত জানালো, গলায় দড়ি দিব, তবে ওই চরিত্রহীন বেটাকে বিয়ে করব না। যতটা না চওড়া ছিল পৌষের গলা, তার থেকে 3 গুণ তেজে এক পুরুষের গলা শোনা গেল। কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, তা ওই লাফাঙ্গার সাথে তোর বিয়ে দিব না আমি। বিয়ে তোকে তৌসিফকেই করতে হবে। তুচ্ছ হাসলো পৌষ। চাচার এসব বাংলা কথা আজ নতুন না, পুরাতন সিনেমার ডায়লগ ভেবে রুমে ঢুকে ধপাস করে সকলের মুখের ওপর দরজা লাগিয়ে দিল পৌষ। অসহ্য হয়ে উঠেছে সে। গলায় থাকা ওড়নাটা হাতে পেঁচিয়ে যেই না ছুঁড়ে মারবে, অমনি জানালার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট পিহা চিৎকার করে উঠল। পৌষ নিজেও ভয় পেয়ে গেল। তবে কিছু বুঝে ওঠার আগেই দরজায় কড়াঘাত শুরু। পিহা কেঁদে কেটে অস্থির, বারবার বলে যাচ্ছে, আপি ফাঁসি দিচ্ছে, আপি বিয়ে করবে না তাই ফাঁসি দিচ্ছে। হতবাক নির্বাক পৌষ। সে কখন ফাঁসি দিল, কেন দিল? আজব। দরজায় একে একে আঘাত দিতে দিতে সকলে ডাকাডাকি শুরু করলো। চাচি যে কেঁদে ফেলেছে তাও টের পায় পৌষ। দরজা খুলতে যাবে এমন সময় চমৎকার এক দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। পারলে এই মুহূর্তে নিজের পিঠ চাপড়ে নিজেকে সাবাসি দিতেও ভুলতো না পৌষ। খাটে উঠে ওনার ঢিল মারল ফ্যানে। গলায় পেঁচানোর চেষ্টা করতে করতে দরজা ততক্ষণে খুলে গিয়েছে। অবশ্য পৌষ তো শুধু হালকা করেই ছিটকিনি লাগিয়েছিল। হুড়মুড় করে সবাই ঢোকা মাত্রই চাচাতো বড় ভাই হেমন্ত ওকে টেনে খাট থেকে নামিয়ে গাল বরাবর দিল টানা 2 থাপ্পড়। যেই বড় ভাই আজীবন ভালোবেসে এলো, তার হাতে 2 রামচড় খেয়ে হাউমাউ করে ফ্লোরে বসে কেঁদে উঠল পৌষ। চাচি তাড়াতাড়ি বুকে আগলে নিল ওকে, মাথায় গালে মুখে হাত বুলিয়ে কত কিছু বলল। পৌষ বুঝি থামে? তার গাল জ্বলে খাড় হয়ে যাচ্ছে। সেই থেকে বেশি জ্বলুনি তো তার বুকে। হেমন্ত ধমকের গলায় বলল, কান্না থামা, না হয় মারবো আরও 2। বেয়াদব কত বড়! এই তোর কলিজা কত বড় হলো? ফাঁসি দিস তুই? থাপড়ে থাপড়ে তোর মাথা মুন্ডু ঘুরিয়ে দেবো, ফাজিল একটা। হাওমাও করে কান্না এবার হুতে পরিণত হলো। চাচির বুকে পড়ে আহাজাহি করলো পৌষ। হেমন্তর থাপ্পড় খেয়ে যতটা না আঘাত পেল, তার থেকেও বেশি পেল এই ধমকে। চাচা এতক্ষণ নীরব থাকলেও এবার মুখ খুললেন। হেমুর মা, ওকে খাওয়াও কিছু, এরপর ঘুম পাড়াও। সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে, হেমুকে নিয়ে বাজারে যাই আমি। কথাটা বলেই চলে গেলেন 2 জন। উপস্থিত বাকি সকল সদস্যরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে এখনও। গুড়িগাট্টাই বেশি এখানে। 3 চাচার ছানাপোনা সব মিলিয়ে 7 জন, পৌষ তার মধ্যে একজন। ইনিমিনি চোখ করে তাকিয়ে বলল, আপি কাঁদে না, ভাই এলে বকে দিব আমরা। পৌষের কান্না বুঝি থামে? ছোট চাচার এই 2 মেয়ে যমজ, যা বলে একসাথে, যা খায় একসাথে, কাঁদেও একসাথে, হাসেও একসাথে। এদের নাকি বিয়েও দেবে একসাথে। পৌষের মনে প্রশ্ন একটাই, এদের বাসর একসাথে কিভাবে হবে? এমন ঘনঘটা মুহূর্তে এরূপ আজব চিন্তায় নিজেকে ধিক্কার জানালো পৌষ। জ্যৈষ্ঠ দূরে দাঁড়িয়ে দেখছে বোনকে। জ্যৈষ্ঠ আর পৌষ সমবয়সী। পৌষ যদিও মাস 2 বড়, তবে তারা বন্ধুর মতো। চৈত্র এতক্ষণ বাসায় ছিল না। সে বাসায় ঢোকা মাত্রই গুমোট অবস্থা দেখে জিজ্ঞেস করলেও লাভ হলো না। কেউ টুশব্দও করল না, কারণ ঝড় এখনও পুরোপুরি ওঠেনি। আগাম ঝড়ের কথাবার্তা ভাবতেই সকলের গায়ের লোমে যেন কাঁটা ফুটল। হিমশীতল এক বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে। সেই ভাবকে বুড়ো আঙুল দেখিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। সেই সাথে যোগ দিল ঝোড়ো হাওয়া। আচমকাই ঘুম ছুটে গেল পৌষের। জানলার পর্দাগুলো শশা দাপটে উড়ে বেড়াচ্ছে। আড়মোড়া ভেঙে উঠে পৌষ। 2 আঙুল চোখে ঘষে নিল কিছুক্ষণ। ঝাপসা দেখছে এখনও, নিশ্চিত কান্নার ফল এটা। উঠে জানালার সামনে দাঁড়াতেই প্রকৃতির নজর কাড়ল। মনে জোয়ার খেলানো এক প্রেম প্রেম আবহাওয়া, প্রেমিককে মনে করার এক রোমাঞ্চকর আবহাওয়া, বিরহের খাত লেখার উত্তম এক সময় যেন। এমন উস্কানিমূলক ওয়েদারে পৌষের মন খারাপ হলো, ভীষণ মন খারাপ। তার প্রেমিক তো আপাতত তার কাছে নেই, না জানি কোন জলযানে ঘুরে বেড়াচ্ছে। 2 ফোঁটা পানি চোখে যেই না জমতে শুরু করবে, অমনি দরজায় ঠক ঠক শব্দ হলো। কে জিজ্ঞেস করতে হেমন্ত ঢুকলো। ওকে দেখা মাত্রই পৌষের মুখটা থমথমে হয়ে গেল। হেমন্ত অল্প হাসলো। এগিয়ে এসে পৌষের হাতে 2টো চকলেট দিয়ে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলল, গালে ব্যথা আছে? হ্যাঁ। আমি একটুও সরি না পৌষ, তোর পাওনা ছিল এটা।
মেরে ফেলো আমাকে, এটাই বাদ আছে। কথা বলল না হেমন্ত, চলে গেল সেখান হতে। তার এখানে বলার মতো কিছুই নেই। হেমন্তের নির্বিকার ভাব দেখে মন খারাপ আরও বাড়ল পৌষের। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিস্থিতি একদমই বদলে গেল। কান্নার শব্দ যেন সবার কানে কানে বাড়ি খাচ্ছে। পৌষ গলা ফাটিয়ে কেঁদে যাচ্ছে। পরনের লাল শাড়িটা খুলে যাবে যাবে ভাব। বড় চাচা কিছুতেই মানছেন না, এখন নাকি পৌষের বিয়ে দিয়ে দেবে। ছোট চাচা বরাবরই বড় মান্য করেন, তাই তো মুখে কুলুপেটে বসে আছেন মাথা নিচু করে। পৌষের দোষ একটাই, পৌষ কেন ফাঁসি দিতে গেল? চাচাকে ভয় দেখাতে গিয়ে ফাঁসির নাটক করা পৌষের গলায় যে সত্যিই ফাঁসির দড়ি ঝুলবে তা গোনাক্ষরেও টের পায়নি পৌষ। হাজার আহাজারি করেও কোনো লাভ হলো না যখন, তখন চাচার এক কথায় থমকে গেল পৌষ। এত বছর আমি পেলে পুষে বড় করেছি, খামোখা তো নয়। প্রতিদান চাইছো? যদি বলি হ্যাঁ। পৌষ উঠে দাঁড়ালো, শাড়ির আঁচলটা শক্ত করে ধরে শক্ত গলায় বলল, আমি বলিনি আমার দায়িত্ব নিতে, তবু যেহেতু প্রতিদান চাইছেন তাই বলছি, আপনার সবটুকু পাওনা শোধ করে দেবো আজ চাচা। ওই চরিত্রহীন পুরুষকেই বিয়ে করব, ওই জাহান্নামেই আমি যাব। প্রলয় হকের মেয়ে, পৌষরাত হক, পৌষের ওয়াদা এটা। কথাগুলো বলেই সাথে সাথে চলে গেল পৌষ। তার পিছু পিছু 5 জন কাজিনও ছুটল। সন্ধ্যা নাগাদ তৌসিফ তালুকদার হাজির। কাজী আর হুজুর সহ খুব কম মানুষই উপস্থিত এখানে। পৌষকে আনা হলে সে মূর্তির মতো এসে হাজির হলো। তাকে যখন বসানো হলো তখন পৌষের গা ঝমঝমিয়ে উঠল। তীব্র এক পুরুষের গন্ধ নাকে ঠেকল। তার পাশেই বসা সুঠামদের এক লম্বা চওড়া সুদর্শন পুরুষ। অথচ পৌষ তাকালো না। তাকে যখন কাজী জিজ্ঞেস করলো, দেনমোহর কত মা? কিছুই চাই না। সকলে চমকালেও গম্ভীর কণ্ঠে তৌসিফ তালুকদার বলে উঠল, আমার মেন রোডের 8 তলা বাড়ি আর সোনার গোল্ডেন ব্যবসার অর্ধেক সহ নগদ 30 লক্ষ টাকা উসুল করে দিন। তৌসিফের এহেন কথায় সকলের মুখ হা হয়ে গেলেও রহস্য হাসল পৌষ। পাশ থেকে একজন তৌসিফকে বলল, এই মেয়ে থাকবে কি না এর কি গ্যারেন্টি? 5 লাখ কাবিন করে রাখো ব্যাস। যার নামে এখন গোটা আমিটাকেই লিখে দেবো, সেখানে পরিমাণ কেন হিসেব করা হচ্ছে? সকলের মুখ পুনরায় হা হয়ে গেল। হুজুরের দোয়ার পর পরপর 6টা কবুল শোনা গেল। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলেও পৌষ শক্ত গলায় বলল, এই বাড়ির সাথে আমার হিসেব চুকে গিয়েছে, এখানকার পানিও নিজের জন্য হারাম করলাম আমি। পাশ থেকে পৌষ খেয়াল করলো শক্ত এক হাত তার হাতটা মুঠোয় পুড়েছে। হঠাৎই যেন ঘিনঘিন করে উঠল পৌষের গা। আর এক হাত দিয়ে জোর করে ছাড়িয়ে নিল নিজের হাত। এতে বুঝি পাশের জন চটল, তাই তো এবার সোজা কোমরের দিকে চেপে ধরল। ব্যথায় পৌষের চোখে পানি জমল, তবে ছাড়া পেল না। ওর চাচা যখন কিছু বলতে এলো তখন ফিসফিস করে পৌষ শুধু বলল, আমার জীবনটাকে নরক বানানোর জন্য ধন্যবাদ বড় চাচা।